আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিষয়গুলো নিয়ে সামাজিক মাধ্যমে বেশ খোলামেলা আলোচনা হচ্ছে। আর মূলধারার যে গণমাধ্যম, সেখানে যে সকল আকার ইঙ্গিতে খবর প্রকাশিত হচ্ছে, তাতে করে স্পষ্টতই বোঝা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপরে একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য বেশ চাপ প্রয়োগ করছেন। আপনারা যদি গত কয়েক মাসের খবরাখবর দেখেন, তাহলে দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান দিল্লি সফর করেছেন। তারপর তিনি কাতার সফর করেছেন এবং আমেরিকা সফর করেছেন একাধিকবার। এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন কূটনীতিবিদ তারা বাংলাদেশ সফর করেছেন এবং সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ক্লোজ ডোর বৈঠক করেছেন। এর বাইরে আমরা যেটা দেখেছি, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন রাষ্ট্রদূত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের যারা রাষ্ট্রদূত, তারা চরকির মতো ঘুরে বেড়াচ্ছেন। জামাত, তারেক রহমান সাহেব, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের সবার সঙ্গে সিরিজ অফ বৈঠক তারা করার পর এরা আবার সদল বলে দিল্লিতে বৈঠক করতে যাচ্ছেন। কার সঙ্গে যাচ্ছেন, কী কারণে যাচ্ছেন, এগুলো নিয়ে নানা রকম বিতর্ক হচ্ছে এবং সবাই বলার চেষ্টা করছেন যে আমেরিকা একটি ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছে এবং সেখানে যে কোনো মূল্যে হোক আওয়ামী লীগের অংশগ্রহণ করানো বাধ্যতামূলক করার জন্য তারা জোর চেষ্টা চালাচ্ছে। এখন পরিস্থিতি যেভাবে চলছে এই মুহূর্তে, এটা কী করে সম্ভব? এর কারণ হলো নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আজকের দিন পর্যন্ত প্রতীক বরাদ্দ হয়ে গেছে এবং নির্বাচনের ট্রেন্ড ঠিকমতো চলছে। সেই নির্বাচন কিভাবে হবে না হবে সেটা পরের ব্যাপার। প্রথমত হলো যে সরকারের পক্ষ থেকে সর্বশক্তি দিয়ে নির্বাচন অনুষ্ঠান করানোর চেষ্টা করা হচ্ছে, আর রাজনৈতিক দলগুলো যারা প্রার্থী তারাও যার যার অবস্থান থেকে প্রচার এবং প্রোপাগান্ডা শুরু করেছেন। তো এই অবস্থাতে কিভাবে আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশন সম্ভব, কী করে আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করানো সম্ভব, এগুলো নিয়ে আকার ইঙ্গিতে আলোচনা হচ্ছে। যারা একটু সাহসী তারা বলার চেষ্টা করছেন যে ঠিক আছে, নির্বাচনটা পিছিয়ে দেওয়া হোক। আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ঠিক আছে, নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক তারা নির্দিষ্ট সময়ের পর 3 মাস বা 6 মাস পরে আওয়ামী লীগকে রিকনসিলিয়েট করে যদি একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়া হয় তাহলে সেটা হতে পারে। তো এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এখন যারা প্রশ্ন করেন তাদের বক্তব্য হলো যে যেখানে আওয়ামী লীগ নিজ মুখে একাধিকবার বলেছে যে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট পলিসির দ্বারা ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং জুলাই আগস্টে রাজপথে যা কিছু ঘটেছে সেখানে ম্যাটিকুলার ডিজাইন ছিল এবং সেই ডিজাইনের মাধ্যমে জনগণকে উস্কে দেওয়া এবং এই বিপ্লবটিকে মিসহ্যান্ডেল করার জন্য বা গণ অভ্যুত্থানটিকে সরকার পতনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে সকল ডিজাইন করা হয়েছে তার সঙ্গে আমেরিকার একটা যোগসাজশ ছিল। আমরা বিভিন্ন আকারের বুলেট, বিভিন্ন আকৃতির আগ্নেয়াস্ত্র সহ ওয়েস্টিন হোটেলে সেই আমেরিকার যে সামরিক কর্তা তাদের মরে যাওয়া বা মারা যাওয়া বা তাদেরকে মেরে ফেলা, হোয়াট এভার মেবি, এই ঘটনা নিয়ে নানা রকম প্রতিবেদন দেখেছি এবং কোনো রকম ময়নাতদন্ত ছাড়া সেই লাশ আমেরিকার একজন কর্নেল, সেনাবাহিনীর একজন কর্নেল যিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে গোপনে দায়িত্ব পালন করছিলেন, তার সেই তৎপরতা নিয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে এরকম যে মিলিটারি অপারেশন, সামরিক অপারেশন আমেরিকার পক্ষ থেকে চালানো হয়েছিল, যেটিকে মানে যাকে বলা হয় কি বলবেন আপনি, তো সেটা কিভাবে চালিয়েছে তারা ভালো বলতে পারবে। এটা নিয়ে নানা রকম স্পেকুলেশন রয়েছে। 2 নম্বর হলো যে পলিটিক্যাল যে বিষয়গুলো খোলামেলা আলোচনা হচ্ছে সেটা হলো সেন্ট মার্টিন নিয়ে, আমেরিকা থেকে সেই অস্ত্র কেনা নিয়ে, তারপর রোহিঙ্গা ইস্যু নিয়ে আমেরিকাকে করিডোর দেওয়া ইত্যাদি নানা বিষয় নিয়ে আমেরিকার চাপ ছিল শেখ হাসিনা সরকারের প্রতি এবং শেখ হাসিনা সরকার সেগুলো গ্রহণ করেননি বলে আওয়ামী লীগের যারা লোকজন তারা দশমুখে প্রচার করে যাচ্ছিল। তো সেই দিক থেকে
আমেরিকা ভার্সেস শেখ হাসিনা, আমেরিকা ভার্সেস আওয়ামী লীগ এই সম্পর্কটি স্বাভাবিক হওয়ার কথা নয়। তো হঠাৎ করে মাত্র ১৭ মাসের মাথায় কেন এই ধরনের আলোচনা আসছে যে শেখ হাসিনাকে ফেরত আনার, আওয়ামী লীগকে রাজনীতি পুনর্বাসিত করার জন্য আমেরিকা পাগলপাড়া হয়ে পড়েছে? এটা মিলিয়ন ডলারের প্রশ্ন। বিভিন্ন কারণ এটা হতে পারে, সত্য হতে পারে। প্রথমত হলো যে আমেরিকা এখানে তাদের যে বিনিয়োগ রয়েছে, এখানে তাদের যে ব্যবসায়িক ভবিষ্যৎ রয়েছে এবং রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে, এজন্য এখানে একটি শক্তিশালী আইদার আমেরিকান মডেলের একটি গণতন্ত্র থাকতে হবে, অথবা ঠিক সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব মডেলের একজন স্বৈরশাসক, তাদের অনুগত স্বৈরশাসক থাকতে হবে। তা না হলে এখানে বার্মা অ্যাক্ট কার্যকর করা যাবে না। এখানে মার্কিন যে বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগ অনিরাপদ থাকবে এবং এই অঞ্চলে মার্কিন যে কর্তৃত্ব রয়েছে সেটি আমেরিকার হাত ছাড়া হয়ে এটি ভারতের হাতে চলে যাবে, অথবা এটি যেভাবে হোক না কেন চীনের হাতে চলে যাবে। তো যদি চীন এবং পাকিস্তান তাদের হাতে চলে যায়, এই চক্রটি যদি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমেরিকা বিপদে পড়বে। অন্যদিকে যদি আমেরিকা এবং ভারত এই সম্মিলিত শক্তিটি, যেটিকে লিবারেল ডেমোক্রেসি বলা হয়, সেই আদলে বাংলাদেশে একটি রাজনৈতিক শক্তি বা একাধিক রাজনৈতিক শক্তি থাকে, তাহলে আমেরিকা সামহাও এখানে একটা বেটার পজিশনে থাকবে। তো গত ১৭ মাসে আমাদের দেশে যা কিছু হয়েছে তা আমেরিকার জন্য সুখকর নয়। আমেরিকা যা চেয়েছে, যা স্বপ্ন দেখেছে, যা করতে চেয়েছে তার একটি হয়নি। অধিকন্তু যেভাবে রাজনীতি এগোচ্ছে এবং যেভাবে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা বেড়ে যাচ্ছে, তাতে করে এই সরকারের পেছনে যদি আমেরিকার, অর্থাৎ বর্তমান ইউনিট সরকারের পেছনে যদি আমেরিকার কোনো মৌন সমর্থন থাকে, সেটি তাদের জন্য গলার কাটা হবে। দ্বিতীয়ত, যে যদি এখানে ইসলামী র্যাডিক্যাল যে পলিটিক্যাল ফোর্সগুলো রয়েছে তারা আফগানিস্তানের মতো, পাকিস্তানের মতো অতি শক্তিশালী হয়ে পড়ে, তাহলে আমেরিকার আমও যাবে, সালাও যাবে। এই জন্য আমেরিকা আসলে এখানে তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তারা পরিবর্তন করতে চাচ্ছে। এই গেল এক, হতে পারে। মানে এটা হলো আমি একটা বিশ্লেষণ, আমার কোনো ব্যক্তিগত মতামত নয়, আমি শুধু বললাম এটা হতে পারে। দ্বিতীয়ত হলো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে তিনি নোবেল পুরস্কার বিরোধী, নোবেল শান্তি পুরস্কার বিরোধী। ব্যক্তিগতভাবে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপছন্দ করেন, এটা তিনি একেবারে প্রকাশ্যে বলে ফেলেছেন। তো সেই দিক থেকে মার্কিন যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মার্কিন ফেডারেল সরকারের একটা একছত্র আধিপত্য রয়েছে। আমেরিকার ইন্টারনাল ব্যাপারে দেখা গেল যে সেখানে ডোনাল্ড ট্রাম্পের খুব অল্প করণীয় আছে। সেখানের জুডিশিয়ারি এতটা স্ট্রং, সেখানকার যে গভর্নরের অফিসগুলো আরও স্ট্রং, যেখানে কাউন্সিল রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে, সেখানে সিটি কর্পোরেশনে অল ইন অল, যেমন নিউ ইয়র্কের মেয়র, শিকাগোর মেয়র, তারা যথেষ্ট শক্তিশালী। এরপর সেখানে মার্কিন সিনেট আছে, মার্কিন কংগ্রেস আছে, এর বাইরে সংবাদপত্র আছে, স্বাধীন জনগণের মতামত আছে। এইসব মিলিয়ে আমেরিকার অভ্যন্তরীণ ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব অল্প করার আছে। কিন্তু কোনো একটি দেশের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, বিদেশি কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করা বা বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট করে দেওয়া, অন্য দেশের সরকার পরিবর্তন করা ইত্যাদি সব ব্যাপারে প্রেসিডেন্টের ক্ষমতা একছত্র।